কাক পোড়া গন্ধ ছড়াচ্ছে প্রকৃতি। এমন প্রখর রোদ উপেক্ষা করে মানুষের ঘাম ভেজা ভিড় ঠেলে শহরের ব্যস্ততম সড়ক ধরে হাঁটছি আমি। বুক পকেটে সযত্নে সুবাস ছাড়াচ্ছে একজনের মন, আসলেই একটা চিঠি, যেখানে মেয়েটাই লিখেছে। কাগজের লেখা চিরকুট নয় শুধু, আমার মন পাঠালাম। যে মেয়েটির মন নিয়ে হাঁটছি তাকে আমি চিনি না, তবে সে আমাকে চেনে। আবার আমার অনেক আগে অপব্যবহারে ব্যবহৃত ফোন নাম্বারও নাকি জানে, যেটা আমার আবার নিজেরও মনে নাই এখন। কলেজে পড়ার সময় একবার রোড অ্যাক্সিডেন্টে প্রায় মরতে বসেছিলাম। বাড়ি থেকে পালিয়ে একবার চট্টগ্রামে গিয়েছিলাম। এসব ঘটনাও সে চিঠিতে লিখেছে। আরও লিখেছে যে কোনো উজ্জ্বল রঙের প্রতি আমার তীব্র আকর্ষণের কথা, অন্ধকার ভীতির কথা, বিনয় মজুমদারের কবিতা প্রীতির কথা, আমার বুকের ডান পাশে কালো জন্মদাগটির কথা। আমি কিছুটা অস্থির বোধ করছি। ছোটবেলায় ছাগলের মতো ঘিয়ে ভাজা কাঁঠাল পাতা খেয়েছি, অথবা তেঁতুল গাছের ত্রিসীমানায় যায়নি বলেই হয়তো আমার স্মৃতিশক্তি বেশ ভালো। কিন্তু আমি কিছুতেই পত্র লেখিকাকে চিনতে পারছি না। তবে মেয়েটার জন্য আমার ভেতরে চমৎকার একটা বোধ তৈরি হচ্ছে। আশ্চর্য সব কথা লিখে রেখেছে সারাটা চিঠি জুড়ে। এক লাইন ভেবে তারপর অন্য লাইন পড়তে হয়। এক জায়গায় লিখলো, শব্দ করে বলো ভালোবাসি, দেখবে বুকের মধ্যে হতে একটা মৌমাছি উড়ে যাবে, পড়ে থাকবে এক ফোঁটা মধু। কি জানি কি অর্থ এসব কথার। অন্য এক জায়গায় লিখলো, ধরো একটা বৃক্ষ, তার শাখায় শাখায় নতুন মুকুল এসেছে, দেখতে আসবে না? এসব কথা অর্থ আনিস অবশ্যই জানবে। আনিস দি পত্র লেখক। চিঠির সাংঘাতিক ভাষা উদ্ধার এবং চিঠি লিখে দেওয়া, এই ছিল বন্ধুমহলে আনিসের কাজ। আমার মনে পড়ে ফারজানের লেখা চিঠির কথা। একই স্যারের কাছে পড়তে যেতাম আমি আর ফারজানা। সে হাসলে গালে গভীর টোল পড়ত। আমি তার টোল পড়াকে বলতাম পুকুর। ভয়ানক সুন্দর সেই পুকুরে আমি প্রায়ই গলায় কলসি বেঁধে নেমে পড়তাম। একদিন সে আমায় হিসাব বিজ্ঞান বইটা চেয়ে নিল। পরের দিন যখন বইটি ফিরিয়ে দিল, ঠিক এরকম একটা সুবাস বইয়ের মধ্যে পেয়েছিলাম। বাসায় ফিরে রোয়ামিলের অধ্যায় খুলতেই পেলাম একটা পত্র। সে লিখেছিল, আমার ঠিকানা আছে তোমার বাড়িতে, তোমার ঠিকানা আছে আমার বাড়িতে। চিঠি আর লিখব না, আমরা একত্রে আছি বইয়ের পাতাতে। চিঠিটা আনিসকে দেখালাম। অনেকক্ষণ চেষ্টার পর কবিতার ভাষা আর হিসাব বিজ্ঞানের ভাষার লেখা এই চিঠির পাঠ উদ্ধার করতে পেরেছিল। তবে সেই পত্রের উত্তর আমার দেওয়া হয়নি, কারণ সারাদিনের ঘোরাঘুরিতে বুক পকেটে ভিজে যাওয়া পত্রটা পেয়েছিলেন আমার মা। মায়ের প্রতি ভালোবাসা ভাগ হয়ে যাবে এই ভয়ে স্যারের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। ফারজানার সাথেও আর দেখা হয়নি। অনিসের দেখা পেলে ভালো হতো। আনিস এখন কোথায় থাকে জানি না, তার সাথে যোগাযোগও নেই, এক যুগেরও বেশি। হাঁটতে হাঁটতে এক সময় আমি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় চলে এলাম। এখানে এসে আমার চিন্তায় ছেদ পড়ল। দেখলাম এক জোড়া ছেলে মেয়ে বসে আছে রাস্তার ধারে। ছেলেটা হাত নেড়ে মাথা দুলিয়ে কী সব বলে যাচ্ছে, আর মেয়েটা হেসে গড়িয়ে পড়ছে ছেলেটার গায়ে। অদ্ভুত সুন্দর এইসব দৃশ্য দেখার জন্যই বুঝি পরম করুণাময় এই পৃথিবী বানিয়েছেন, নাকি বুক পকেট থেকে উঠে আসা আশ্চর্য সেই গন্ধটা আমার ভেতর সৌন্দর্যের ব্যাপারে এক ধরনের বিভ্রম তৈরি করছে। নয়তো রাস্তার পাশের খোলা ডাস্টবিনগুলোতে কেন মনে হচ্ছে জয়নুলের একটি পেট্রেট। বিপরীত দিক হতে ছুটে আসা প্রতিটা রিকশাকে কেনই বা মনে হবে উড়ে আসা একটা প্রজাপতি। প্রতিটা সন্ধ্যা নামতেই ঘরে ফেরা পতঙ্গের মতো যে আমি ফিরে যাই ঘুম ঘরে, কিসের উত্তেজনায় আমি এখনো জেগে আছি রাস্তায়। এই মুহূর্তে 3 জন যুবক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, একজনের হাতে ধারালো খুর। এদেরকে দেখে আমার একটা কৌতুক মনে পড়ে গেল। হ্যাঁ, কৌতুক। এরকম উদ্ভট মজা প্রায়ই জীবন আমাদের সাথে করে থাকে। শফিকের সাথেও করেছিল। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য মেধাবী ছাত্র হিসাবে শফিক পেয়েছিল জেলা পরিষদ পদক। কি এমন অনর্থ ঘটল শফিকের জানি না।
কাছে টেনে নিয়েছিল নেশার আধি ভৌতিক জগৎ। হিরোইন নিয়ে বুঁদ হয়ে থাকতো প্রায়। এই বস্তুর নাম কেন হিরোইন হয়েছে জানা নেই আমার, সেটা এখনো অপ্রাসঙ্গিকও বটে। তবে নেশার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের উদ্দেশ্যে শফিক যখন অন্ধকার গলির মোড়ে দাঁড়িয়ে থাকতো, তখন তার হাতেও শোভা পেত ঝকঝকে খুর। মানুষের হাত থেকে ব্যাগ নিয়ে পালানোর সময় অনেক মানুষের বোধগম্য হতো না জীবনের এই কৌতুকের অর্থ। জীবনের কৌতুকটা ছিল নিষ্ঠুর, এতটাই ব্যঙ্গাত্মক ছিল যে শফিক এক মহিলার ব্যাগ নিয়ে পালাতে গিয়ে বজ্রাঘাতের মতো দাঁড়িয়ে পড়ল। কারণ অন্ধকারের আধো আলোয় যে মহিলার চেহারা সে দেখেছিল, সেই মহিলা ওর মা। এরপর শফিক আজও বাড়ি ফেরেনি। যে ছেলেগুলো আমাকে ঘিরে আছে ছিনতাইয়ের উদ্দেশ্যে, তারা আমাকে চিনতে পারছে না, কিন্তু আমি তাদের চিনতে পারছি। তাহলে কি আমার প্রার্থনা সত্যি হয়ে যাচ্ছে? একটা কবিতায় লিখেছিলাম, মনে রাখার মতো কিছু নেই, তাই মনে রেখো না, অদৃষ্ট হয়ে যেতে পারে না মানুষ। এমন তো হতেই পারে কারো মনে নেই আমার কথা। অপরিচিতদের মতো দাঁড়ালে, হেঁটে গেলে চিনতে পারছো না? চিনতে না পারার জন্যই বোধহয় আমার প্রতি তারা খুব একটা সুহৃদ নয়। তাদের একজন একটা কুৎসিত গালি দিয়ে বলল, দামি যা কিছু আছে দিয়ে দে, নয়তো ছেলেটা তার হাতের খুঁটটা দিয়ে আমার পিঠে পিকাসোর ছবি আঁকবে। ছেলেটার কথায় আমাকে ভাবনায় ফেলে দিল। এই মুহূর্তে বুক পকেটে রাখা চিঠিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। কিংবা বার্সেলোনা রিয়েল মাদ্রিদের পুরনো একটা ম্যাচের টিকিট আছেই মানিব্যাগে। স্মৃতির ওই টুকরোটাও আমার কাছে অমূল্য। এসব দিলে তারা কি চলে যাবে? মনে হয় না। বরং এই মুহূর্তে আমার কাছে মূল্যহীন কিছু টাকা আর মোবাইল সেটটা দিয়ে দিলাম। তারা চলেই যাচ্ছিল। হঠাৎ তাদের একজন এসে বাজ পাখির মতো ছো মেরে বুক পকেট থেকে চিঠিটা নিয়ে নিল। একটুর জন্য মনে হলো আমার পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ছেলেটা দৌড়ে যতটা দূরত্ব যাচ্ছে, আমি পৃথিবী থেকে ততটাই দূরে সরে যাচ্ছি। আমার মনে হলো আর কখনোই এই চিঠির জবাব দিতে পারবো না আমি। মেয়েটি হয়তো প্রতীক্ষায় থাকবে, প্রতিদিন ডাক পিয়নের খোঁজ নেবে, কিন্তু এই প্রতীক্ষা যে আদৌ শেষ হবার নয়। আজকের গল্পটি প্রতীক্ষা লিখেছেন তানভীর আহমেদ। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।